আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি সামিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, হেই পাগলি, এই বুকটা শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। চলো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি। চলো। দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রুম থেকে বাইরে আসলাম। সকালে নাস্তা করেই আব্বু আর আম্মু সাফিয়াকে নিয়ে বাসায় চলে যাবে। নাস্তা শেষ করে আব্বু আম্মু আর সাফিয়াকে গাড়িতে উঠিয়ে দিতে গেলাম। গাড়িতে ওঠার সময় আম্মু আমাকে বলল, বাবা, সামিয়াকে যেন কখনো কষ্ট দিস না, ওর খেয়াল আর নিজের খেয়াল রাখিস। ঠিক আছে আম্মু, তুমি ভালোভাবে থাকবে আর ঠিক মতো মেডিসিন নিবে। আচ্ছা বাবা। আম্মুদেরকে বিদায় দিয়ে বাসায় এসে রেডি হয়ে কলেজের জন্য বের হলাম। সামিয়াকে থানায় নামিয়ে দিয়ে কলেজে আসলাম। যদিও সামিয়ার গাড়ি আছে, কিন্তু সে আমার বাইকেই আসবে। যাই হোক, কলেজে ঢুকে বাইকটা পার্ক করে বন্ধুদের কাছে গেলাম। রাফি, নীলিমা, সিফাত আর মিমি বসেছিল। আমি ওদের কাছে যেতেই মিমি বলল, কি খবর হিরো? আপনার হিরোইন কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালোই আছে। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি সামিয়া চলে এসেছে। গোসল করে নামাজ পড়ে আমি, সামিয়া আর মামি একসাথে লাঞ্চ করলাম। মামা তার অফিসে আছে আর তিশা কলেজে। লাঞ্চ করে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সামিয়াকে নিয়ে থানায় গেলাম। সামিয়াকে রেখে বাসায় চলে আসলাম। বিকেল 5টায় সামিয়া আসলো। তিশা বলল আজকে নাকি ঘুরতে যাবে। সামিয়া আর তিশাকে ঘুরতে নিয়ে গেলাম। ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে নিত্যদিনের ন্যায় কলেজে গেলাম। আর এইভাবে কেটে গেল 1 বছর। আমি এবার অনার্স শেষ করেছি। এখন বাবার ব্যবসা দেখাশোনা করি। আর হ্যাঁ, আমার আব্বুর একটা কোম্পানিও আছে, যেটার একটা শাখা রাজশাহীতে আর আরেকটা শাখা ঢাকাতে আছে। কোম্পানি ছাড়াও রাজশাহীতে একটা বাসা আছে। কোম্পানিগুলোতে এমডি নিযুক্ত করা আছে। আমার আব্বু আমার দাদুর সূত্রে এইগুলো পেয়েছিল, কিন্তু আব্বু ব্যবসার দিকে না গিয়ে শিক্ষকতা পেশা বেছে নিয়েছিল। এখন আমি আর সামিয়া রাজশাহীতে আমাদের বাসায় থাকি। যদিও মামা মামি তাদের কাছ থেকে আসতে দিতে চাইনি, কিন্তু কতদিন থাকবো তাদের কাছে? এখন শুধু আমি একাই নয়, আমার সঙ্গে ওয়াইফ আছে। আর সামিয়া এখনও জব করে। দিনগুলো বেশ ভালোই কাটছে। অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি সামিয়া এখন আসেনি। সামিয়াকে এখন অফিসে বেশি সময় দিতে হয়। সকালে আমার আগে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি করে আমার জন্য রেখে চলে। আমি ফ্রেশ হয়ে সেগুলো খেয়ে অফিসে চলে যাই। আবার আমি বিকেল 5টায় অফিস থেকে আসি আর সামিয়া আমার কিছুক্ষণ পরপরই চলে আসে। কি করে তা কোনোদিন জিজ্ঞাসা করিনি আর করার প্রয়োজনও মনে করি না। তার প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে। ছুটির দিনে মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া হয়। আমি অফিস শেষ করে বাসায় আসলাম। একটু পরেই সামিয়া আসলো। আমি সামিয়াকে জিজ্ঞাসা করলাম, তোমার আসতে এত দেরি হয় কেন? সামিয়া কিছু না বলে চুপ করে আছে। সামিয়াকে চুপ করে থাকতে দেখে আমি একটু অবাক হলাম। আমি ওর কাছে যেয়ে বললাম, কি হয়েছে? একটা কেস নিয়ে বেশিক্ষণ ধরে চিন্তা করায় মাথাটা প্রচন্ড ব্যথা করছে। ও, তুমি আমার কোলে শুয়ে পড়ো, আমি মলম লাগিয়ে দিচ্ছি। সামিয়া আমার কোলে শুয়ে পড়লো আর আমি সামিয়ার মাথায় মলম লাগিয়ে টিপে দিতে লাগলাম। রাতে ডিনার করে শুয়ে পড়লাম। সামিয়া এখনও আমার বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিস ছুটির টাইমে মানে 5টার সময় অফিসে বসে থেকে সামিয়াকে ফোন দিলাম, বাট ধরছে না। মনে হচ্ছে বিজি আছে। একটু পরে আমার ইমেইলে কয়েকটা ফটো আসলো, যা দেখে আমার দুনিয়া কেঁপে উঠল। ফটোগুলো ছিল শিহাব আর সামিয়ার। তারা দুজন একটা রেস্টুরেন্টের সামনাসামনি বসে থেকে হাতে হাত রেখে হেসে হেসে কথা বলছে আর কফি খাচ্ছে। একটু পরে একটা অপরিচিত নাম্বারে ফোন আসলো। আমি রিসিভ করতেই অপর পাশ থেকে অপরিচিত কণ্ঠে বলল, কি ব্যাপার মিস্টার সাইদ হাসান শাহী? আপনি এখানে বসে আছেন আর আপনার স্ত্রী অন্য ছেলের সাথে টাইম পাস করতেছে? হ্যালো, কে আপনি? আমি কে তা আপনার না জানলেও চলবে। আর আমার কথাগুলো বিশ্বাস না হলে এই ঠিকানা অনুযায়ী চলে আসুন। হ্যালো হ্যালো। তার কথা শেষ হতেই ফোনটা কেটে দিল। আমি তো চিন্তায় পড়ে গেলাম। সামিয়া শিয়াবের সঙ্গে হেসে হেসে কথা বলছে। পরক্ষণে শিয়াবের বলা সেদিনের কথাগুলো মনে পড়ল। আমি তোদের সুখের সংসারে অশান্তি সৃষ্টি করে দিব। আমি আর কিছু না ভেবে ম্যানেজারকে অফিস সামলাতে বলে গাড়ি নিয়ে বের হলাম। লোকটির বলা ঠিকানায় সামিয়া বাসায় যাওয়ার জন্য
ফাইলগুলো রেডি করতে যাবে। এমন সময় শাহিদের কল। রিসিভ করতে যাবে ঠিক তখনই কে যেন তার রুমে ঢুকলো। ভালো করে দেখে সেদিনের সেই ছেলেটা যাকে সে কলেজ ক্যাম্পাসে জুতা দিয়ে পিটিয়েছিল, মানে শিহাব। তুই এখানে বেরিয়ে যা বলছি। প্লিজ ম্যাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে সেই পাপের সাজা সারা জীবন পেতে হবে। সামিয়া শিহাবের এমন আচরণ দেখে কিছুটা বিব্রত হয়ে পড়ে। সামিয়া এত কিছু না ভেবে শিহাবকে বলল, দেখুন, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আর মাফ আপনাকে অনেক আগেই করেছি। সত্যি আপনি আমাকে মাফ করেছেন? তাহলে আমার ছোট্ট অনুরোধ রাখবেন। কি অনুরোধ বলুন? আপনি আমার সঙ্গে 1 কাপ কফি খাবেন, মানে এটা আমার পক্ষ থেকে। আমি কেন আপনার সঙ্গে কফি খেতে যাব? আপনি না গেলে বুঝবো আপনি আমাকে ক্ষমা করতে পারেননি। প্লিজ চলুন ম্যাম। ঠিক আছে, চলুন। সামিয়ার কথা শুনে শিহাবের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল, যেটা সামিয়ার চক্ষুর আড়ালেই থেকে গেল। এরপরে শিহাব আর সামিয়া থানার পাশে একটা রেস্টুরেন্টে ঢুকলো। দুজনে একটা ফাঁকা টেবিলে বসলো। বসার পরে শিহাব কফির অর্ডার করলো। কফির কাপে চুমুক দিতে দিতে শিহাব সামিয়াকে বলল, ম্যাম, আমরা কি ফ্রেন্ড হতে পারি? সামিয়া শিহাবের প্রতিটা কথায় অবাক হয়ে যাচ্ছে। তবে এই কথায় সে অবাকের উপর অবাক হয়ে গেল। শিহাব আসলে কি চাচ্ছে সে সামিয়া তার ছোট্ট মস্তিষ্কে ঢুকাতে পারছে না। শিহাব সামিয়াকে চুপ করে থাকতে দেখে বলল, কি হলো ম্যাম, চুপ হয়ে গেলেন কেন? আসলে ম্যাম, আমি বাবা মায়ের কোনো শাসন না পাওয়ায় আস্তে আস্তে খারাপ পথে অগ্রসর হতে থাকি। কিন্তু সেদিন আপনার সাথে খারাপ বিহেভ করার পর আমি ভাবতে থাকি আমি আসলেই অনেক খারাপ পথে চলে গেছি। আর এই খারাপ হওয়ার পিছনে কারণ হলো খারাপ অসৎ বন্ধু। তারপর আমি আব্বুকে বলে লন্ডনে চলে যাই। সেখান থেকে 2-3 দিন আগে দেশে এসেছি। এখন যদি আবার খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে যাই তাহলে আমার লাইফ শেষ। এই জন্য আমি ভালো কিছু ফ্রেন্ড গঠন করতে যাচ্ছি। এখন আপনি যদি হতেন। শিহাবের কথা শুনে সামিয়া ভাবছে সে তো খারাপ কথা বলেনি, আর তাছাড়া ভালোভাবে বাঁচতে হলে ভালো বন্ধু প্রয়োজন। সামিয়া শিহাবকে বলল, হ্যাঁ, আমরা বন্ধু হতে পারি। সামিয়ার কথা শেষ হতেই শিহাব একটা মুচকি হাসি দিয়ে সামিয়ার দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। সামিয়া কিছুটা অস্বস্তি বোধ করতে লাগলো, কিন্তু সে শিহাবের মান সম্মানের কথা ভেবে হাত মেলালো। এরপরে সামিয়া আর শিহাব রেস্টুরেন্টে বসে থেকে কথা বলতে লাগলো। আমি দ্রুত ড্রাইভ করে রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করে রেস্টুরেন্টে ঢুকে দেখি সামিয়া আর শিহাব কোনায় একটা টেবিলে বসে থেকে গল্প করছে। আমি আর তাদের সামনে না যেয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম। বারবার সামিয়ার সঙ্গে শিহাবের বসে থাকার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। অনেকক্ষণ যাবৎ ভেজার পরে কাপড়টা কোনো মতে চেঞ্জ করে বেডের উপর শুয়ে পড়লাম। একটু পরে সামিয়া আসলো। বুঝতে পারলাম সে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হয়ে আমার কাছে আসলো, বাট আমি 2 চোখের উপর একটা হাত তুলে দিয়ে শুয়ে আছি। আমাকে এভাবে দেখে সামিয়া কিছুটা অবাক হলো, কেননা সামিয়া আসার পরে দুইজনই একসঙ্গে গল্প করতাম, সামিয়াকে তুলে খাইয়ে দিতাম। আজকে কিন্তু তার ব্যতিক্রম। সামিয়া আমার কাছে এসে পাশে বসলো। এরপরে আমাকে বলল, শাহিদ, তোমার কি হয়েছে? অসুস্থ নাকি? আমি কিছু বললাম না, কথা বলার মুড আর এখন আমার নেই। সামিয়া এবার আমার কপালে হাত দিয়ে বলল, কি জ্বর নাই? শরীর তো খারাপ করছে তোমার। আমি চোখের উপর থেকে হাতটা সরিয়ে বললাম, কিছু হয়নি, চলো নাস্তা করবে। ঠিক আছে, চলো। এরপরে সামিয়ার সাথে নাস্তা করে আবার রুমে আসলাম। রুমে এসে চুপচাপ বসে আছি। সামিয়াও আসলো। সামিয়া আমার এই অবস্থা মেনে নিতে পারল না। সামিয়া আমার সামনে এসে আমার হাত ধরে বলল, শাহিদ, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তুমি আমার সাথে এমন বিহেভ করছো কেন? আমি আর নিজেকে শান্ত রাখতে পারলাম না। পকেট থেকে মোবাইলটা বের করে ফটোগুলো সামিয়াকে দেখিয়ে বললাম, এই ফটোগুলো কি সত্যি? আমার কথা শুনে সামিয়া কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। আমি বললাম, কি হলো বলো? সামিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ সত্যি, কিন্তু বিশ্বাস করো, সে আমার কাছে এসে সেদিনের জন্য মাফ চেয়েছিল। আমিও তাকে মাফ করে দেই। এরপরে সে আমাকে কফি খাওয়ার জন্য জোর করে, আমিও রাজি হয়ে গেলাম। বিশ্বাস করো, এছাড়া কিছু না। কথাগুলো বলেই সামিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। সামিয়া কিছুক্ষণ পর আমাকে বলল, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, মাফ চাওয়ার কি আছে? তুমি শিয়াবের সাথে বেশি কথা বলবে না, ঠিক আছে? হুম। চলো ছাদে যাই।
এরপরে সামিয়াকে নিয়ে ছাদে আসলাম। সামিয়াকে আর তেমন কিছু বললাম না, তবুও শিহাবের বলা কথাগুলো বারবার মনে হচ্ছে। যার জন্য তুই আজ আমাকে মারলি তাকে তোর জীবন থেকে কেড়ে নিব, কথাগুলো ভাবতেই বুকের ভিতর কেমন জানি ব্যথা অনুভব করলাম। হয়তোবা সামিয়াকে হারানোর ভয়টা মনকে গ্রাস করছে। সামিয়া আর আমি ছাদে আসলাম। ছাদে আসার পরে আমি দোলনায় বসতেই সামিয়া আমার কোলের উপর মাথা রেখে পা দুটি ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। আমি সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আজ জানি কথা বলতেও ভালো লাগছে না। আকাশের দিকে তাকিয়ে তারাদের মিটি মিটি রূপ দেখছি। মাঝে মাঝে মেঘের সাথে লুকোচুরি খেলছে। চাঁদের উপরেও আজকে কেমন যেন মেঘের প্রলেপ পড়েছে। সামিয়া হাত দিয়ে আমার মুখটা তার দিকে ঘুরিয়ে নিয়ে চোখে চোখ রেখে বলল, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? বিকেলের বিষয়টা নিয়ে এত ভাবছো? আমি ভুল করেছি, আমাকে মারো, বকা দাও, তবু তুমি এমন করে থেকো না। সামিয়ার কপালে একটা চুমু দিয়ে বললাম, না রে পাগলি, এমনিতেই শরীরটা একটু খারাপ করছে। সামিয়া আমার কথা শুনে আমার কোল থেকে মাথা তুলে দাঁড়িয়ে যেয়ে বলল, নিচে চলো, এখানে আর থাকতে হবে না, তোমাকে কফি বানিয়ে দিচ্ছি, খাবে চলো। নিচে আসলাম। আমি সোফায় বসে থেকে টিভি দেখছি আর সামিয়া আমার জন্য কফি বানাতে গেল। সামিয়াকে সত্যটা বললাম না, কারণ আমি চাই না আমাদের সম্পর্কে সন্দেহের বীজ রোপণ হোক। আমি যদি বিষয়টা তাকে কড়াভাবে বলি বা বারবার জিজ্ঞাসা করি তাহলে তার কাছে বিষয়টি অন্যরকম মনে হবে। একটু পর সামিয়া কফি নিয়ে এলো। দুজনে কফি খাওয়ার পর ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমি অফিসে আসলাম আর সামিয়া থানায় গেল। অফিস করে বাসায় এসে দেখি সামিয়া এখনও আসেনি। সামিয়া আসার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, দেরি হলো কেন? সামিয়া আমার কথার কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি কিছুটা অবাক হলাম। একটু পরেই মনে হলো সে হয়তোবা কোনো প্রেশারে আছে, এই জন্য কথা বলছে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সামিয়া পাশে নেই, মানে থানায় চলে গেছে। আমিও আমার অফিসে চলে আসলাম। এইভাবে কেটে গেল বেশ কয়েকদিন। মাঝে মাঝেই সামিয়া আর শিহাব বসে থেকে কফি খাইতো, গল্প করত। কিন্তু আমি সামিয়াকে এই বিষয়ে বললে সে আমাকে বলে সে তো তার সাথে গল্প করছে, আর তো কিছু না। আমিও আর কিছু বলি না। আজকে অফিসের একটা মিটিং আছে, যেটা একটা রেস্টুরেন্টে হওয়ার কথা। আমি লাঞ্চ টাইমে গাড়ি নিয়ে বের হলাম। সেই রেস্টুরেন্টে মাঝ রাস্তায় যেয়ে একটা রিকশায় নজর পড়ল। রিকশায় ছিল সামিয়া আর শিহাব। এটা দেখার পর সামিয়ার প্রতি আমার প্রচুর পরিমাণে রাগ উঠল। নিষেধ করা সত্ত্বেও সে কেন শিহাবের সঙ্গে ঘোরাফেরা করবে? আমিও তাদের পিছু নিলাম। দূরত্ব বজায় রেখেই আমি তাদের পিছে পিছে যাচ্ছি, কেননা সামিয়া আমার গাড়ি দেখলেই চিনতে পারবে। কিছু দূর যাওয়ার পরে দেখি তারা দুজন রিকশা থেকে নেমে একটা পরিত্যক্ত অবস্থায় থাকা বাসায় ঢুকছে। সামিয়া আর শিহাবকে দেখে দুজন লোক মুচকি এসে সামিয়া আর শিহাবের সঙ্গে হাত মিলালো। তবে সামিয়া এখন সাধারণ ড্রেস পরে আছে, মানে একটা শাড়ি পরে আছে। সামিয়া আর শিহাব ভিতরে ঢোকার পর লোকগুলো দরজা লাগিয়ে দিয়ে ভিতরে ঢুকে গেল। এসব দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। রাগে হাতের শিরাগুলো ফুলতে শুরু করলো। আমি সেখান থেকে বাসায় চলে আসলাম আর ম্যানেজারকে ফোন দিয়ে মিটিং ক্যান্সেল করে দিতে বললাম। বাসায় এসে বেডে শুয়ে পড়লাম। বিকেলবেলা সামিয়া বাসায় আসলো। আমি সামিয়াকে জিজ্ঞাসা করলাম, আজকে লাঞ্চ টাইমে কোথায় গিয়েছিলে? সামিয়া আমার কথায় চমকে উঠল। মনে হচ্ছে আমার জানার কথা না। সামিয়া নিচের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, সেটা না হয় অজানাই থাক, বলতে পারো এটা তোমার জন্য একটা সারপ্রাইজ। তবে আর কয়েকটা দিন পরে আরও একটা সারপ্রাইজ পাবে, যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। আমি কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। সামিয়া আসলে কি বোঝাতে চাচ্ছে? সে কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছে? সকালে অফিসে চলে গেলাম। সামিয়া আজকেও আমার আগেই চলে গেছে আর যাওয়ার সময় বলল যে আজকে নাকি তার আসতে দেরি হবে, কি যেন একটা কাজ আছে। অফিসে এসে কাজ করছি। লাঞ্চ টাইমের কয়েক মিনিট আগে ইমেইলে একটা ভিডিও আর কয়েকটা ফটো আসলো। ভিডিওটা কয়েক মিনিট প্লে হওয়ার সাথে সাথে মোবাইলটা হাত থেকে পড়ে গেল আর মনে হচ্ছে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। কি দেখলাম এটা? আমি সামিয়া আমাকে এভাবে ঠকাবে তা কখনো ভাবতেই পারিনি। এটাই ছিল সামিয়ার দেওয়া সারপ্রাইজ। মোবাইলটা হাতে নিয়ে বাসায় চলে আসলাম। ভিডিওটা ছিল সামিয়া আর শিহাবের কিছু ঘনিষ্ঠ সময়ের, যেখানে সামিয়া শিহাবের সঙ্গে যৌনকর্ম লিপ্ত হয়েছে। বাসায় এসে আম্মু আব্বু আর সামিয়ার মা বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাসায় আসতে বললাম। তারা কিছু জানতে চাইলে বললাম এখানে আসলেই বুঝতে পারবে। বিকেলে আব্বু আম্মু আর সামিয়ার মা বাবা আসলো। তাদেরকে ভিডিও আর ফটোগুলো দেখালাম। দেখার সাথে সাথে সামিয়ার আম্মু সোফায় বসে পড়ল।
আর আমার বাবা মা বাকরুদ্ধ হয়ে গেল। তারা হয়তো কখনো ভাবতেই পারেনি সামিয়া এমন করবে। সন্ধ্যার দিকে সামিয়া বাসায় আসলো। আমরা সকলে সোফায় বসে আছি। সামিয়া তার মা বাবাকে দেখে বেশ অবাক হলো, কারণ তার মা বাবা আসবে সেটা সে জানে না। সামিয়া তার আম্মুর কাছে যে বলল, আম্মু তুমি কখন আসলে? সামিয়ার আম্মু সামিয়াকে ঠাস ঠাস করে 2টা চর মারল। চরটা খুব জোরে মারায় সামিয়া তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। সামিয়া হতভম্ব হয়ে গেল। উঠে তার মাকে জিজ্ঞাসা করলো, আম্মু তুমি আমাকে মারলে কেন? আমি কি করেছি? সামিয়ার আম্মু সোফার উপর থাকা ফটোগুলো সামিয়ার মুখের উপর ছুঁড়ে মেরে বলল, দেখ তুই কি করেছিস। ছি, আমার ভাবতেই খারাপ লাগছে। তুই আমাদের মেয়ে। সামিয়া ফটোগুলো হাতে নিয়ে দেখে 2 কদম পিছনে এগিয়ে যেয়ে তার মায়ের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো আম্মু, আমি এসব কিছুই করিনি। খবরদার তুই আমাকে আম্মু বলে ডাকবি না। সামিয়া কান্না করতে করতে তার আব্বুকে বলল, আব্বু বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। সি সামিয়া, এটাই ছিল তোমার মনে? যেই ছেলেটা তোমাকে পাগলের মতো ভালোবাসে আর তাকেই তুমি ঠকালে? আমরা মনে করতাম তুমি আমাদের গর্ব, কিন্তু তুমি আজ বাইরে এসে এসব করে বেড়াচ্ছ। আমি আর কোনো দিন তোমার ওই পাপি মুখটা দেখতে চাই না। আর হ্যাঁ, তোমার আম্মু ঠিকই বলেছে, আজ থেকে আমাদের কোনো মেয়ে নেই। যেটা ছিল সেটা আমাদের কাছে মৃত। সামিয়া দৌড়ে আমার কাছে এসে আমার হাত ধরে বলল, প্লিজ শাহিদ, তুমি তো বিশ্বাস করবে আমায়। আমি জানি আম্মু আব্বু মিথ্যা বলছে। প্লিজ তুমি তাদেরকে বোঝাও।